মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন 9:15 বাজে। তো সকালবেলার বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর বাথরুম দুটো পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখন আসলাম রান্নাঘরে, আর সেই সাথে ব্লগটাও শুরু করলাম। তো ব্রেকফাস্টে কোনো কিছু এখনও বানাইনি। আজকে অর্জুন স্কুলে যাবে না, ও বায়না ধরেছে আজকে স্কুলে যাবে না। ওর রাতের বেলা স্যারের পড়া আছে, ওকে নাকি অনেক অঙ্ক করতে হবে, স্যার টাস্ক দিয়েছে সেগুলো করতে হবে। তো কালকে তো ও পড়ার সময় পায়নি, ওর দুটো পড়া ছিল, স্কুল ছিল, বাড়িতে এসছে 9:30টার সময়, পড়াগুলো করতে পারেনি। তো কালকে রাত থেকেই বায়না শুরু করেছে আজকে স্কুলে যাবে না, বাড়িতে থেকে নাকি ও পড়াশোনা করবে, ও একদমই মোবাইল দেখবে না, টিভি দেখবে না। এবার সেটা আর কি সময়ের সাথে প্রমাণ পাবো ও কথাটা রাখে কি রাখে না। যাই হোক, এখন এই সবজিপাতি কাটাকুটি করব। আর এই লাউটা তো পাশের বাড়ি থেকে দিয়েছে, গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। লাউটা এত সুন্দর, একদম কচি লাউ। আজকে এই লাউয়ের তরকারি হবে। বাজার এখনও নিয়ে আসেনি, মাছ আনতে বললাম চিংড়ি মাছ আনতে, লাউটা রান্না করব। আর 4 দিন ধরে তো আমাদের নিরামিষ চলছে, তো আজকে মাছ রান্না হবে। পেঁয়াজ রসুনও কাটতে হবে, আদা কাটতে হবে, মশলাপাতি কোনো কিছুই রেডি করা নেই। সকালবেলা বরের হাতে বাজারের একটা বড়সড় লিস্ট ধরিয়ে দিলাম, কিন্তু বাজার এখনও বাড়িতে আসেনি। তারপর বলল বাজার আসতে দেরি হবে, 11টার সময় বাজার বাড়িতে আসবে, কিন্তু 11টা অবধি আমি ওয়েট করতে পারবো না। তারপর বললাম যে মাছের দোকানে ফোন করে দিতে, ওরা যেন 2 রকমের মাছ বাড়িতে দিয়ে যায়। তো চিংড়ি মাছ আর কাতলা মাছ, এই 2 রকমের মাছ দিতে বললাম। কাঁচা লঙ্কা, আদা এগুলো কিছুই নেই, পেঁয়াজ, টমেটো এগুলো সবই বাজার থেকে আনার কথা ছিল, কিন্তু এখন সেই সমস্ত কিছুই আনা হবে না, কারণ আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে। তো ওই জন্য শুধু মাছের দোকান থেকে মাছটাই দিয়ে গেল। লাউয়ের খোসাটা ফ্রিজে রেখে দিলাম, ওটা অন্য আরেক দিন ভাজা করে নেব। অনেক দিন লাউয়ের খোসা ভাজা খাওয়া হয়নি। আর এখন এই লাউ চিংড়িটা বসিয়ে দিলাম, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এর মধ্যে দিলাম পেঁয়াজ অল্প একটুই দেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে লাউটা দিয়ে দেব, হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, আর ধনে গুঁড়ো দেব। লাউয়ের তরকারিতে খুব বেশি একটা মশলাপাতি আমি দেই না, তেল মশলা সব কিছুই এর মধ্যে কম পরিমাণে দেই। চেরা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে এই যে চিংড়ি মাছটা দিলাম, এই দিয়ে নেড়ে চেড়ে লাউয়ের তরকারিটা নামিয়ে নেব। এই হলো চানার তরকারি, আর এটা হলো কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে রান্না করেছি। আমি তো এইভাবেই মাছের ঝোল করি। আজকে একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেওয়া হয়েছে, তা না হলে তো ওই আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো এই দিয়েই রান্না করি। আজকে একটু ওই লালচে রঙ আনার জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম। তো পাশের ঘরে দেবো তো মাছের ঝোলটা, ওই জন্যই আমার এই গুঁড়ো লঙ্কাটা দেয়া। যদি একটু জুত করে রান্না না করি তাহলে তো বলবে ইস ভালো হয়নি, সাদা সাদা দেখাচ্ছে রান্না। এই বাটিটা ওদেরই বাটি, এই বাটিতে মোচার তরকারি দিয়েছিল, তো বাটিটা দেয়া হয়নি। আজকে এটার মধ্যে মাছের ঝোল দেব। ওই ঘরের দিদি নিরামিষ খায়, দাদা আমিষ খায়, তো দাদার জন্যই এই মাছের ঝোলটা দিচ্ছি। দিয়ে আসি গরম গরম। লাউয়ের তরকারিটাও রান্না করা হয়ে গেল, আর এটা রান্না করতে আজকে বেশিক্ষণ সময় লাগেনি। লাউটা খুব ভালো, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেল। মাঝে মধ্যে সেই এমন সব লাউ বাড়িতে আসে, ওগুলো রান্নাই করতে ইচ্ছে করে না, সেদ্ধ হতে চায় না, ঢাকা দিয়ে রাখতে হয়, সেদ্ধ করে রান্না করতে হয়। আর আজকের লাউটা একবারই বসিয়ে দিলাম, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু এখন তো বর্ষাকাল, ভালো ধনেপাতা পাওয়া যায় না। তাই আমার রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে, এবার আমি ভিডিও এডিট করব। গতকালকেও ভিডিও দেওয়া হয়নি, গতকালকে তো সোমবার ছিল, তো মন্দিরে গিয়েছিলাম, সেই জন্য ভিডিও এডিট করে আপলোড করা হয়নি। আজকে ভিডিও এডিট করতে হবে, ঝামেলা আছে, আজকে ভিডিওটা আপলোড করতে হবে। পরে মাথায় চিরুনি দেব, সকালবেলা শ্যাম্পু করার পর আর চিরুনি দেওয়া হয়নি, সিঁদুর পরিনি, কিচ্ছু করিনি, পরে এসব করবো, এখন আর হবে না। গুড ইভিনিং বন্ধুরা। ওই সময় তো ভিডিও এডিট করে আপলোড করলাম, তারপরে ভাত খেলাম আজকে 4টের সময়। আজকে দেরি করে ভাত খেয়েছি, 4টের সময় ভাত খাওয়া হয়েছে। ভিডিও এডিট অনেক আগেই হয়ে গেছিলো, কিন্তু তাও দেরি করে ভাত খেলাম। তারপর ভাত খেয়ে 5টার দিকে একটা বড় সড়ো ঘুম দিলাম।
এত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি আমার চোখ মুখ ফুলে গেছে। তো কৃপাকে বললাম আজকে সন্ধেবাতি দিতে, আর সন্ধ্যের আগেই আমি ঘুম থেকে উঠে গিয়েছি। তো কৃপাকে বললাম যে তুই গিয়ে সন্ধে পুজো দিয়ে আয়, আমি আর এখন নিচের ঘরে যাব না, কারণ তখন ওই ঘুম থেকে উঠেছে তো টালমাটাল কেমন যেন লাগছিল, ইচ্ছে করছিল না নিচের ঘরে আসতে। তো কৃপায় এসে সন্ধে পুজো দিল। তারপর আমি শুয়েই ছিলাম, মানে আমার ঘুম আর কাটছে না, ইচ্ছে করছে কি আমি আরও ঘুমিয়ে থাকি এরকম লাগছে। রাতের বেলা দেরি করে ঘুমানো হয়, অর্জুনের জন্য আমাকে দেরি করে ঘুমাতে হয়, আবার ভোরবেলা সেই 5:30টার সময় উঠে যেতে হয়। ওই যে আমাদের বাসন ধোয়ার মাসি 5:30টার সময় আসে, তো ওই জন্য 5:30টার সময় উঠতে হয়। যাই হোক, এই এতক্ষণ ঘুমিয়ে টুমিয়ে আলস্য কাটিয়ে এখন আসলাম তোমাদের সাথে গল্প করতে। নেপালে গিয়েছিলাম যখন, তখন কিছু জিনিসপত্র কেনা হয়েছে। নেপালে তো গিয়েছি সেই মার্চ মাসে, জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখানো হয়নি এখনও অবধি। তো ভাবছি যে জিনিসপত্রগুলো আজকেই দেখিয়ে দেই। মানে আমি প্রতিদিনই ভাবি যে আজ দেখাবো কাল দেখাবো, এই করে করে আর তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দেই জিনিসপত্রগুলো, তা না হলে আর দেখানোই হবে না। আবার দেখবে আমি কবে নেপালে চলে গিয়েছি, হ্যাঁ, সেই নেপালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে জিনিসপত্রগুলো দেখিয়ে দিই। নেপালে গিয়ে সেরকম একটা জিনিসপত্র কেনা হয়নি, টুকটাক কেনা হয়েছে। ওখানে জিনিসপত্রের খুব দাম, আর সেরকম কিছু পাওয়াও যায় না। প্রথমেই দেখাচ্ছি, এই যে দেখো এই মালাটা, এগুলোর নাম জানি কি কৃপা? ছড়কি তিহারি। বাপরে, ছড়কি তিহারি। হ্যাঁ, আমাদের এখানে যেমন মঙ্গলসূত্র, শাখা সিঁদুর পড়তে হয়, বাঙালিদের যেমন শাখা সিঁদুর, আর নন বেঙ্গলিদের থাকে মঙ্গলসূত্র। ওদের মধ্যে বিয়েতে এটা পড়তেই হবে। এই যে এটা ছড়কি তিহারি, দা কি বলে? ছড়কি তিলহারি। তিলহারি, ছড়কি তিলহারি, ছড়কি তিলহারি, ছড়কি তিলহারি। আমার কাছে খুব সুন্দর, মানে খুব ভালো লাগে এই জিনিসটা। সোনার হয়। হ্যাঁ, সোনার তো হয়, যার সামর্থ্য থাকে সে সোনা দিয়ে বানিয়ে পরে। তো এগুলো নেপালের দোকানে প্রচুর পাওয়া যায় এই জিনিসগুলো। অনেক ডিজাইনেরও তো। হ্যাঁ, অনেক ডিজাইনের থাকে, বিভিন্ন কালারের থাকে, বড় ছোট। তা আমি এই লাল রঙেরটা নিয়েছি, এটা নিয়েছি। যদি কখনো পারি, মানে কখনো যদি আমার সামর্থ্য হয়, তাহলে আমি এরকম একটা সোনার বানিয়ে নেব। আমার ডিজাইনটা ভীষণ পছন্দের। এটা বানাতে 2 গ্রামে হবে না, 3 গ্রাম লাগবে, কারণ এটা একদম পুরো পাইপিং মতো। তো আমার মেয়ে হাসছে, যেই আমি বলেছি সোনার জিনিস বানাবো ও হাসছে। সেটা না, তুমি কি করে ডেসক্রিপশন দিচ্ছ, মানে 2 গ্রাম সোনা 3 গ্রাম সোনা পাই, মনে হচ্ছে তুমি সোনার দোকানে কাজ করো। আমার বাবার সোনার দোকান ছিল, তো আমি এসব জানবো না? আমি সোনার দোকানে কাজ করি তাই মনে হচ্ছে, আর আমার এসব সম্পর্কে আইডিয়া আছে। যাই হোক, তো এই আমি লাল রঙেরটা নিয়েছি, শাড়ির সাথে ম্যাচিং করে পরবো। আর এই যে এইগুলো যে দেখতে পাচ্ছ, এই যে কি বলে এগুলো, পুঁতিগুলো, এগুলোর কিন্তু খুব দাম। এই পুঁতিগুলোরই দাম বেশি। এটার দাম 250 টাকা নিয়েছে বোধ হয়, 250 না জানি 350 নিল। হ্যাঁ, এখানে কথা বলো। 250 না জানি 350 নিল, আর এর থেকেও বেশি দামের ছিল। তো আমি এটাই নিলাম। তবে এটা যদি কালো হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না পরতে, তাহলে আর এটা পরলে আর ভালো লাগবে না। এটাকে আলাদা একটা প্লাস্টিকে মুড়ে, মানে প্লাস্টিক তো আছেই, আলাদাভাবে রেখে দিতে হবে। এইসব জিনিস যদি অন্য জিনিসের সাথে রাখা হয়, ইমিটেশনের সাথে যদি রাখা হয়, তাহলে এই জিনিসগুলো কালো হয়ে যায়। এরকম করে আমার প্রচুর জিনিস নষ্ট হয়ে গেছে। তো এটা আমার খুব শখের একটা জিনিস, একদিনও পরা হয়নি। আর এটা হলো গিয়ে ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। এটা নিয়েছিলাম থামেল থেকে, এই ফ্রিজ ম্যাগনেটটা। এখানে যে সিনারিটা রয়েছে এটা হলো গিয়ে দরবার স্কোয়ারের সিনারি। তো এটা ওই ফ্রিজেই চিপকে দিয়েছি। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার ফ্রিজ থেকে খুলে নিয়ে আসলাম। 100 টাকা নিয়েছিল, নেপালের 100 টাকা। নেপালের 100 টাকা। এটা 60 টাকা। আমার মেয়ে আবার পয়সা ওই নেপালের টাকাকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করছে, বলে এটা নেপালের 100 টাকা আর আমাদের এখানে 60 টাকা। তাহলে তো কমই আছে রে, 60 টাকা। কারণ আমরা আন্দামান, তারপরে আরও যে বিভিন্ন জায়গায় যাই, ওখানে কিন্তু 70-80 টাকা করে ম্যাগনেট নেয়। তিরুপতি থেকে যে ম্যাগনেট আনলাম সেটাও তো 80 টাকা করে নেই। সেটা কইগুলো লাগা। হ্যাঁ, সেটা লাগাইনি।
আর এটা হলো একটা ঘট। তো এই ঘরটা এখন অবধি খোলা হয়নি, দেখো ওই দোকান থেকে যে প্যাকিং করে দিয়েছে সেই অবস্থায় পড়ে রয়েছে। ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, মানে তোমাদেরকে যখন দেখাবো তখনই এটা খুলবো। নেপাল থেকে আসার পরে তো কৃপা অসুস্থ হয়ে পড়লো, ওকে নিয়ে তো 2-3 মাস, সেই শুধু 3 মাস না 2 মাস শুধু ডাক্তারের কাছে ছোটাছুটি, তারপরে ভেলোরে গেলাম। এগুলো কপারের, হ্যাঁ। আর এই ঘটগুলো প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা দোকানে আমি দেখতে পেয়েছি, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বাড়িতে এই ঘটগুলো রয়েছে। মানে ওরা ফুলদানির মতো ব্যবহার করে। এই ঘটের মধ্যে জল দিয়ে ফুল সাজিয়ে রাখে, আর নয়তো ওই গেটের সামনে, বাড়ির গেটের সামনে ঘট বসিয়ে রাখে। এবং ঠিক এই রকমেরই ঘট, এর থেকে হয়তো একটু ছোট হতে পারে বা এর থেকে অনেক বড় বড় যে ঘটগুলো আছে, কিন্তু ডিজাইনটা ঠিক একই রকম। এই ঘরটা কিন্তু বেশ বড় সড়ো। এটার দাম 850 টাকা নিয়েছে। 850 না, জানি 750, ভুলে গিয়েছে, সে কবে গিয়েছে মনে নেই। নেপালে খুব সুন্দর কিন্তু এই ঘরটা। তো এটা আর কি ঠাকুর ঘরের জন্য নিয়ে, আমাদের তো বাড়িতে পুজো আচরা হয়, তো ঠাকুরের সামনে এটাতে ঘট বসানো যাবে। আর বললাম না, ওখানে ওরা এই ঘটগুলোকে ফুলদানির মতো ব্যবহার করে, ভালো লাগে দেখতে। আর নিয়েছি কপারের 2টো বাটি, এই যে দেখো ছোটো ছোটো 2টো বাটি নেওয়া হয়েছে। তো এগুলোও পুজোর কাজে লাগবে। যখন বাড়িতে কোনো পুজো হয় তখন এরকম ছোট ছোট বাটির দেখি দরকার হয়, ঠাকুরমশাই শুধু বলবে ছোট বাটি দিন, ছোট বাটি দিন। তো ওই জন্যই এই বাটি 2টো কিনলাম। আর এই দেখো রুদ্রাক্ষের ঝুড়ি, এটা তোমরা ব্লগে দেখতে পেয়েছো। এটাকে আমি কত কষ্ট করে যে টেনে টুনে নিয়ে এসছি এখানে। তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ওখানের দোকানে যখন এই রুদ্রাক্ষের ঝুড়িগুলো দেখলাম, দেখে তো খুবই পছন্দ হয়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে কিনতে দেবে না, বলে এটা তুমি কি করে নিয়ে যাবে, নিতে হবে না। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ওই যে ভালো লেগেছে, চোখের দেখায় একটা ভালো লাগা থাকে না, এখানে তো এগুলো দেখতে পাই না। তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো দেখে, তারপরে আবার আমার হাজব্যান্ড এটা কিনে দিল। তো বলে কি হ্যাঁ, এটাকে তুমি এখন এই টেনে টেনে বয়ে বয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে এটা নেপাল থেকে টেনে টেনে এই হাবড়াতে নিয়ে এসছি। এটা সে আমার হাতেই ছিল, এটাকে তো আর ব্যাগের মধ্যে রাখা যাবে না, তো এটাকে এরকমভাবেই ধরে নিয়ে আসতে হয়েছে প্লাস্টিকে ভরে। কিন্তু এটা ভেঙে যায়নি, এই যা ভাগ্য, কারণ এটা তো পুরো তার দিয়ে করা, একটু জোরে চাপ টাপ লাগলেই ভেঙে যেত। তো এই রুদ্রাক্ষগুলো যদি শুকিয়ে যায়, অনেকটাই শুকিয়ে গেছে, যখন আমি এটা কিনি সেই সময় কিন্তু এই বাস্কেটটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। মানে তখন আর কি রুদ্রাক্ষগুলো একদম তাজা তাজা ছিল, টাটকা টাটকা ছিল। তো সেই সময় আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যেগুলো শুকিয়ে গেলে কি বাস্কেটটা কি নষ্ট হয়ে যাবে, ওরা তো বললো যে না, নষ্ট হবে না, কত আর শুকাবে, এসব বলছিল। কিন্তু আমার দেখে পছন্দ হয়েছে, সেজন্য আমি এটা নিয়ে এসেছি। এটা ঠাকুর ঘরে থাকবে, ঠাকুর ঘরে আমি এটাকে আর কি টাঙিয়ে রাখবো। তারপরে যখন ওই পুজো আশ্রা দিতে মন্দিরে যাব, তখন এর মধ্যে আর কি সমস্ত কিছু নিয়ে যাব। তো কৃপা আমাকে বলছে যে মা, আমরা তো কালকে মন্দিরে গেলাম, এটা নিতে পারতে। একটু তোলা তোলা করে আর কি ব্যবহার করব। সবসময় ব্যবহার করলে এসব জিনিস নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। সব জায়গায় সবসময় ব্যবহার করা যাবে না, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আমি টেনে টেনে ওখান থেকে নিয়ে এসেছি, তো এইসব জিনিস এত সহজে আমি নষ্ট হতে দেবো? এমনিতেই আমার বাড়ির জিনিসপত্রের প্রতি খুব টান। আর পশুপতি মন্দির থেকে এই ফটোটা নিয়ে এসেছি। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন মন্দিরে আর কি ঘুরতে যাই। তো যখনই আমি কোনো মন্দিরে ঘুরতে যাই, ছোট্ট একটা ঠাকুরের ফটো আমি নিয়ে আসি, কারণ আমি না পরে ভুলে যাই কোন কোন মন্দিরে গেছি, সেগুলো আমার মনে থাকে না। হ্যাঁ, সেই জন্য আমি যখন কোনো মন্দিরে ঘুরতে যাই তখন সেখান থেকে ছোট্ট একটা কিছু কিনে নিয়ে আসি। আমি কিন্তু প্রচুর মন্দিরে ঘুরেছি, এই দিক দিয়ে আমার ভাগ্যটা ভীষণই ভালো, আমি প্রচুর মন্দির দর্শন করার সুযোগ পেয়েছি।
যখন ব্লগ করতাম না সেই সময়ও তো আমি অনেক জায়গায় ঘুরতে যেতাম, তো অনেক মন্দিরে আমার যাওয়া হয়েছে, অনেক মন্দিরে মাথা ঠেকানোর সুযোগ হয়েছে। এবার ভবিষ্যতে আর কতটা কি পারবো জানি না, তবে আমি মনে করি হাত পায়ে জোর থাকতে থাকতে এই তীর্থগুলো করে নেওয়া ভালো। আমরা আর কি ভাবি যে বয়স যখন হবে তখন তীর্থস্থানে ঘুরতে যাব, কিন্তু সেটা না ভুল। বয়স হলে পরে না তীর্থস্থানে আর যাওয়া যায় না। কালকেই তো তোমাদেরকে বললাম যে মন্দিরে এত ভিড় হয়, মন্দিরে যেতে এত কষ্ট হয়, তাও মন্দিরে যেতে ভালো লাগে। বয়স হয়ে গেলে অত সিঁড়িও টপকানো যায় না, অত ছোটাছুটিও করা যায় না, উল্টে আরও শরীর খারাপ হয়ে যায়। তো আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, এরপর আমার না ঘুরলেও হবে। আমি যদি তীর্থস্থানে নাও যাই তাও আমার দুঃখ নেই, কিন্তু আমার ভালো লাগে তীর্থস্থানে। হয়তো আমি যতদিন সবল থাকবো আমি তীর্থস্থান ঘুরবো, এরকমটাই মনের ইচ্ছে আছে। তো যাই হোক, এই হলো পশুপতি মন্দিরের ফটো, এগুলোকে ঠিক করে রেখে দিতে হবে। আর এই দেখো পশুপতি মন্দিরে ওখান থেকে এই সিঁদুরটা নিয়ে এসেছি। এখানে 30 টাকা না 20 টাকার জন্য সিঁদুর। ওখানে দেখলাম সিঁদুর বিক্রি হচ্ছে, 2-3 কালারের সিঁদুর বিক্রি হচ্ছে। একটা একদম লাল, একটা এরকম মেরুন, তারপরে একটু ওই গেরুয়া টাইপের রয়েছে, যেটা বিহারিরা পরে সেই কালারের সিঁদুরও রয়েছে। তো প্রচুর সিঁদুর বিক্রি হচ্ছিল, তো আমি এইটুকু সিঁদুর নিয়ে আসলাম। আমি তো ওই তীর্থস্থানে গেলে এই সিঁদুর, তারপরে হাতের কোনো চুড়ি বা সুতো এগুলো নিয়ে আসি। এটাও নিয়ে এসেছি। হ্যাঁ, ও রুদ্রাক্ষের মালাটা দেখানো হয়নি, সেটা উপরের ঘরে আছে। একটা রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছি, ওটা ওই পশুপতি মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, সেই সময় ঠাকুরমশাই দিয়েছিল। তো উনি টাকা চায়নি, ওখানে ঠাকুরমশাইরা আর কি ওই হাতে সুতো পরিয়ে দিচ্ছে, তারপরে রুদ্রাক্ষের মালা দিচ্ছিল, তো কোনো টাকা পয়সা চায়নি। তাও আমরা টাকা দিয়েছিলাম, কারণ মন্দির থেকে কোনো কিছু নিয়ে আসলে দক্ষিণা দিতে হয়, 1 টাকা হলেও দিতে হয়। তা যাই হোক, এই হলো আমাদের নেপালের শপিং, তোমাদেরকে দেখিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন সকাল 9টা বাজে। তো স্নান করে পুজো দিয়ে এই রান্নাঘরে আসলাম। অর্জুন স্কুলে যাবে, ওর জন্য টিফিনটা তৈরি করতে হবে। অর্জুন 7টার সময় ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, তো সেখান থেকে এসেই সাথে সাথে আবার স্কুলের জন্য বেরিয়ে যাবে। এই সোম, মঙ্গল, বুধ এই 3 দিন ওর খুব চাপ থাকে। তো এখন টিফিনটা বানাতে হবে। আটাটা ওই গরম জলের মধ্যে না, কি বলবো, গরম জলের মধ্যে গুলে রেখে গিয়েছি, হ্যাঁ, কিন্তু মাখা হয়নি। এখন আটাটা মাখতে হবে। এখন বানাচ্ছি অনিয়ন পরাটা। এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু লবণ, ব্যাস এই দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখালাম। আর এদিকে আটাটাও মেখে নিলাম। এবার এই আটার লেচির মধ্যে পেঁয়াজের পুর দিয়ে তারপরে আস্তে আস্তে করে বেলে নেব। কিন্তু আজকে পরোটাগুলো ভালো হয়নি, কারণ অনেক দিন স্টাফিং পরোটা আমি বানাইনি, সেই জন্যই হয়তো আজকের পরোটাগুলো বেশি একটা ভালো হয়নি। আগে তো আমি এইসব পরোটা খুব ভালো বানাতে পারতাম, ফেটে যেত না, কিন্তু আজকে দেখছি ফেটে যাচ্ছে। বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আর তাছাড়া পরোটাগুলো আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছিলাম, অর্জুনের স্কুলে যাওয়ার সময় হয়ে এসছে, তো ওই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। যদি একটু আস্তে ধীরে সময় নিয়ে করতে পারতাম তাহলে হয়তো আরেকটু বেটার হতো। এবার পরোটাগুলো তেলের মধ্যে সেঁকে নেব। তবে এই অনিয়ন পরোটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, এর সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু সস দিয়ে এই অনিয়ন পরোটা খাওয়া যায়, খেতে খুব টেস্টি হয়। অর্জুনের স্কুলের টিফিনটা গুছিয়ে দিলাম, অনিয়ন পরোটা সাথে একটু টমেটো সস আর শর্ট ব্রেকের জন্য চকলেট কেক দিলাম। খেতে কি ভালো হয়েছে, এর সাথে সসও লাগে না, আমি তো শুধুই খেয়ে নিচ্ছি। মানে একটুখানি আমি মুখে দিলাম, দেখছি হেভি ভালো লাগছে খেতে। এই একটু একটু করে পুরো একটা পরোটাই আমি খেয়ে নিলাম, হেভি ভালো লাগছে। আমি দেখো সস ফস কিচ্ছু নেইনি। পরোটাগুলো দেখতে ভালো হয়নি, ফেটে ফেটে গেছে, অনেকদিন বানাই না তো এই স্টাফিং পরোটা, ওই জন্য মনে হয় কাদাগুলো ভুলে গেছি। বন্ধুরা তাহলে ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।